আসসালামু আলাইকুম। অনুনাদ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার তানভীর আজকে হাজির হয়েছি তোমাদের সামনে এসএসসি রসায়নের অধ্যায় 11 নিয়ে আলোচনা করতে। আমরা অধ্যায় 11 আলোচনা করব জীবাশ্মকে নিয়ে। জীবাশ্ম। তাহলে আমরা প্রথমে একটু জীবাশ্ম কথাটা সম্পর্কে জানি যে জীবাশ্ম আসলে কি। ওকে? অ্যাকচুয়ালি জীবের থেকে প্রাপ্ত যে অংশ বিশেষ আমরা কিন্তু তাকেই জীবাশ্ম বলছি। এই জীবাশ্ম আসলে আমাদের অনেক বেশি কাজে লাগে। যেমন আমরা যদি বিভিন্ন প্রকার মোটর যানের কথা বলি, যেমন বাইক, বিভিন্ন প্রকার কার, এইগুলো ইভেন অনেক প্রকার যানবাহন, এতে কিন্তু তেল দরকার হয় ইউজ করতে, তাই না? তেল ব্যবহার করে কিন্তু আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে চালাতে পারি। ইভেন আমরা রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক গ্যাস মিথেনটাকে ব্যবহার করি, এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরকম অনেক কাজে কিন্তু আসলে আমাদের এই জীবাশ্ম পদার্থগুলো ব্যবহার হয়। এই জীবাশ্ম পদার্থ কোথায় পাওয়া যায়? সাধারণত ভূত্বকে, মাটির নিচে এটাতে পাওয়া যায়। আবার ইভেন এটা কিন্তু বিভিন্ন জীব থেকেও পাওয়া যায়, বিশেষ করে প্রাণী থেকে, উদ্ভিদ থেকে কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তাহলে জীব থেকে প্রাপ্ত যে পদার্থগুলো আছে, যেগুলো আসলে আমাদের জন্য অনেকটা উপযোগী হয়, আমরা এটাকে ব্যবহার করতে পারি, এই পদার্থগুলো কিন্তু বলা হচ্ছে জীবাশ্ম। তাহলে আমরা এই জীবাশ্ম এই বিষয়গুলো যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত দুইটি মৌলিক পদার্থকে সম্পর্কে ভালোভাবে জানতে হবে। দুইটি মৌলিক পদার্থ কি কি? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হচ্ছে কার্বনটাকে নিয়ে। কার্বন একটি মৌলিক পদার্থ, আমরা জানি, এইটাকে আমাদের জানতে হবে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 6। এরপর আমাদের জানতে হবে হাইড্রোজেনটাকে নিয়ে। হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আমরা এটাকে নিয়ে কেন জানবো? কারণ যত রকমের এই জীবাশ্ম গুলো আছে এবং তাদের মধ্যে আমরা স্পেসিফিক যদি একটি যৌগের কথা বলি, যার নাম হচ্ছে, মানে এক ধরনের যৌগের কথা বলি, যার নাম হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন নামটার কথা চিন্তা করলে দেখো, ফিল করা যায় যে হাইড্রো ওয়ার্ডটা আসলে হাইড্রোজেন থেকে এসেছে। হাইড্রোকার্বনস। তাহলে এই যে হাইড্রোকার্বনস বললাম, এই হাইড্রোকার্বনস ওয়ার্ডটা কিন্তু এই কার্বন এবং হাইড্রোজেন এদের থেকে কিন্তু আসা, মানে আসলে উৎপত্তি নামটার। তাহলে এই হাইড্রোজেন আর কার্বন এর সম্পর্কে জানতে হবে। তো কি জানতে হবে? অ্যাকচুয়ালি জানতে হবে হচ্ছে এদের সক্রিয়তা, এটা কি কি কাজ করতে পারে সেটা জানতে হবে। এখানে কার্বন এবং হাইড্রোজেন উভয় কিন্তু অধাতু। তো কার্বন এর আসলে যোজনী একাধিক। সেটা কয়টি? দুইটি। একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে 4। তো কার্বন সর্বোচ্চ কি করতে পারে? 4টি যোজনী ব্যবহার করতে পারে, অর্থাৎ তার 4টি ইলেকট্রন শেয়ার করার ক্ষমতা আছে। কার্বনের পাওয়ার সংখ্যা কত? 6। সো দ্যাটস ওয়াই কার্বন কি করতে পারে? সে এককভাবে আলাদা করে 4টি ইলেকট্রন শেয়ার করে যৌগ তৈরি করতে পারে। আবার হাইড্রোজেন এটাও কিন্তু অধাতু, সেও শেয়ার করার ক্ষমতা রাখে। তাহলে এই হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন তার একটি ইলেকট্রন এটা সে শেয়ার করে কি করতে পারে? যৌগ তৈরি করতে পারে। তাহলে এই দুইটি কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা কিন্তু বলছি হাইড্রোকার্বন, যা কিন্তু এক ধরনের জীবাশ্ম। এবার এই যে আমরা জানলাম কার্বনের ইলেকট্রন দেওয়া নেওয়ার ক্ষমতা এবং হাইড্রোজেন ইলেকট্রন দেওয়া বা নেওয়ার যে ক্ষমতা জানলাম, এখান থেকে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই কার্বন সে নিজেদের মধ্যেও বন্ধন তৈরি করতে পারে। যেমন সিমিলারলি অক্সিজেন, অক্সিজেন এরা দ্বিবন্ধনের মাধ্যমে কি তৈরি করে? অক্সিজেন গ্যাস তৈরি করে, O2। আবার নাইট্রোজেন, নাইট্রোজেন ত্রিবন্ধনের মাধ্যমে কি তৈরি করতে পারে? এরা কিন্তু N2 তৈরি করতে পারে। আবার ফ্লোরিন, ফ্লোরিন এরা কিন্তু একক বন্ধনের মাধ্যমে কিন্তু F2 অণু তৈরি করতে পারে। তো এইভাবে একইভাবে কি করতে পারে? কার্বন নিজেদের সাথে একক বন্ধনে আবদ্ধ হতে পারে, দ্বিবন্ধনে আবদ্ধ হতে পারে, আবার সে ত্রিবন্ধনে আবদ্ধ হতে পারে। সর্বোচ্চ ত্রিবন্ধন গঠন করতে পারে কার্বন। তাহলে এই যে কার্বনের বন্ধন গঠন করলাম আমরা এখানে, একক, দ্বি, ত্রি, এই বন্ধন গঠনের মধ্যে কার্বনের যে প্রথম যে বন্ধনটা আছে, এই প্রথম বন্ধনটা একটু শক্তিশালী হয়। এই বন্ধনটা সহজে ভাঙা যায় না। এই বন্ধনটার নাম হচ্ছে সিগমা বন্ধন। এটা সিগমা বন্ধন গঠন করে এবং এর সর্বশেষে বাকি যে দুইটা বন্ধন এখানে আছে, এই দুইটা বন্ধন, এটা নাম হচ্ছে পাই বন্ধন। এই পাই বন্ধনটা একটু কম সক্রিয় হয়, এটা দুর্বল বন্ধন। তাহলে প্রথম বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হয়, দ্বিতীয়টা অনেকটা, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটা কিন্তু একটু দুর্বল হয়। তাহলে আমরা এখানে এই কার্বনের বন্ধনটা গঠন করাটা শিখলাম বা দেখলাম এবং হাইড্রোজেনের সম্পর্কে একটু জানলাম। এখন এই বন্ধনগুলো কিন্তু আসলে কেমন ভাবে গঠিত হয়? অ্যাকচুয়ালি সমযোজী আকারে গঠিত হয়। এখন এই হাইড্রোকার্বন গুলো গঠিত হবে কিন্তু এই কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে, দ্যাটস ওয়াই তার নাম হচ্ছে হাইড্রোকার্বন। তো আমরা যদি হাইড্রোকার্বন গুলোকে ক্যাটাগরি করি যে আসলে এটা কত রকমের হয়, এটা আসলে কি কি
পাওয়া যায় প্রকৃতিতে, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। এই ভাগ করার কিন্তু কারণ আছে, আমি সেই কারণগুলো কিন্তু বলবো। তাহলে আমরা যদি এখন ডেফিনেশন বলি হাইড্রোকার্বন কাকে বলে, আমাদের কি বলতে হবে যে হাইড্রোজেন এবং কার্বন অথবা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত পদার্থকে বলা হবে কিন্তু হাইড্রোকার্বন। তাহলে এই হাইড্রোকার্বন যদি আমরা ক্যাটাগরি করি, এটা কত রকমের হয় দেখা যায়, এটা দুই রকমের হয়। একটির নাম হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটির নাম হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই দুইটার নাম কিভাবে নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে তা নিয়ে একটু কথা বলি। অ্যালিফেটিক যে হাইড্রোকার্বনটা আছে, এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটার নামটা এসেছে এই লাস্ট এই অংশটুকু থেকে, যা আসলে ফ্যাট থেকে এসেছে, ফ্যাট অথবা চর্বি। অ্যারোমেটিক এইটার নামকরণটা করা হয়েছে অ্যারোমা থেকে, AROMA, অ্যারোমা, যার অর্থ হচ্ছে সুগন্ধ। অর্থাৎ অ্যালিফেটিক হাইড্রোকার্বন আসলে বেশিরভাগ প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, সো দ্যাটস ওয়াই তার নামটা হচ্ছে অ্যালিফেটিক। আর অ্যারোমেটিকটা আসলে পাওয়া যায় কি থেকে, এই পাওয়া পদার্থগুলো আসলে একটু সুগন্ধযুক্ত হয়, তাই এদেরকে বলা হয় অ্যারোমেটিক। তো আমাদের এসএসসি যে সিলেবাস, সেখানে আমাদের আসলে অ্যারোমেটিকের এই অংশটা বিস্তারিত আলোচনা নেই, এটা আমরা এইচএসসি তে পাবো। আমাদের এই এসএসসির জন্য আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালিফেটিকটা, সো দ্যাটস আমি অ্যালিফেটিকটা নিয়ে একটু বেশি কথা বলবো, অ্যারোমেটিক নিয়ে আমি তোমাদেরকে অবশ্যই আইডিয়া দিব। তো অ্যালিফেটিকটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, অ্যালিফেটিক হাইড্রোকার্বনটাকে। তার মধ্যে একটিকে বলা হয় মুক্ত শিকল, মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটিকে বলা হয় বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বদ্ধ শিকল। এখন এই শিকল বা ইংরেজি নাম হচ্ছে চেইন, ওপেন চেইন, ক্লোজড চেইন। তো এই শিকল ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি, সাপোজ আমরা যদি কোনো চেইন দেখি, যে কোনো একটা মালা বা চেইন, সেক্ষেত্রে কি করা হয় দেখো, মালার মধ্যে কিছু পাথর থাকে, সাচ কাইন্ড অফ এরকম কিছু পাথর এরকম থাকে, এই পাথরগুলো এর সাথে কি থাকে, সুতা লাগানো থাকে, তাই না? তাহলে একটা সুতার সাহায্যে কিন্তু এই পাথরগুলোকে কানেক্ট করা হয় এবং সুতার দুইটা প্রান্ত খোলা থাকে, এই দুই প্রান্ত আবার যুক্ত করে একটা মালা কিন্তু গলায় পরিধান করা হয়, এইভাবে কিন্তু গলায় পরিধান করা হয়। আবার এই দুইটা মাথা বা প্রান্ত কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু এটাকে খুলে ফেলতে পারি। কিভাবে? এইটাকে আমরা খুলে ফেললে এরকম দেখাবে কিছুটা, এটা দেখতে এরকম সুতার মধ্যে অনেকগুলো পাথর থাকবে, এটা দেখতে এরকম কিন্তু হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটা কিন্তু মালাটা গলায় পরিধান করা নেই, এটা কিন্তু খোলা আছে, এটা কিন্তু বন্ধ আছে। তাহলে আসলে এটা কি বলা হচ্ছে, বদ্ধ, এটাকে বলা হচ্ছে মুক্ত। তাহলে এই শিকল বা ইংরেজিতে কি বললাম, চেইন, তাই না? আসলে চেইনের বাংলা অর্থ হচ্ছে কিন্তু শিকল, আর এখানে এইটার বদ্ধ অবস্থায় আছে, এটার বদ্ধ শিকল। আসলে এই যে আমরা মুক্ত শিকল বদ্ধ শিকল বলছি, এখানে আমি যে গোলাকার গোলাকার এখানে আমি কতগুলো পাথরকে চিন্তা করছি, তোমরা এখানে এই পাথরগুলোকে চিন্তা করবে হচ্ছে কার্বন। এইভাবে যদি কোনো কার্বন এইভাবে যুক্ত হয় শিকলের ন্যায়, সেটাকে শিকলই বলবো, কার্বনের শিকল। ঠিক একইভাবে এখানে যদি কোনো কার্বন যুক্ত হয় এইভাবে সুতার ন্যায় পরস্পরে যুক্ত হয়, সেটাকে আমরা কি কার্বনের শিকলই বলবো। কিন্তু এখানে এটা কিন্তু কিভাবে আছে, এটা আছে হচ্ছে যুক্ত অবস্থায়, বদ্ধ অবস্থায়, তাই এটাকে বলা হচ্ছে বদ্ধ শিকল। এইটা হচ্ছে মুক্ত অবস্থায়, তাই এটাকে বলা হচ্ছে মুক্ত শিকল, হাইড্রোকার্বন মানে কার্বনের যৌগ আর কি। তো আমরা এই মুক্ত শিকল আর বদ্ধ শিকল ব্যাপারটাকে দেখলাম। এই মুক্ত শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করে ফেলা যায়, বদ্ধকে দুই ভাগে ভাগ করে ফেলা যায়। মজার ব্যাপার দেখো, সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি, এটা দুই ভাগে, এটাও দুই ভাগে, বাকিগুলো কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। অর্থাৎ আমাদের ভাগটা মনে রাখতে অসুবিধা হওয়ার কথা না, কারণ সবগুলো আসলে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। তো মুক্ত শিকল যে হাইড্রোকার্বনটা আছে, এটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি, যার একটিকে বলা হয় সম্পৃক্ত, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটিকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তবে এই পুরো নামটা কি হবে, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটার নাম হবে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তারপরে এটি হচ্ছে বদ্ধ শিকল, এটার নাম কি হবে, সম্পৃক্ত বদ্ধ শিকল, সম্পৃক্ত, এটাও সম্পৃক্ত থাকে, এবং এটার নাম হচ্ছে অসম্পৃক্ত, অর্থাৎ এটা পুরো নাম বললে কি হবে, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন আমরা এখানে সম্পৃক্ত কোনটাকে বলছি, আমরা অসম্পৃক্ত কোনটাকে বলছি। আমরা এখানে যে কার্বনের তিনটি বন্ধন দেখলাম, তিন ধরনের বন্ধন গঠন দেখলাম, একটি হচ্ছে একক বন্ধন, আরেকটি দ্বিবন্ধন, আরেকটি হচ্ছে ত্রিবন্ধন। এই যে আমরা তিনটি বন্ধন দেখলাম, এর মধ্যে এই প্রথম যে বন্ধনটি আছে কার্বনের, এই প্রথম বন্ধনটিকে বলা হচ্ছে আসলে মুক্ত শিকল, এটাকে বলা হচ্ছে মুক্ত শিকল
হাইড্রোকার্বন, এবং সেটা কেমন হাইড্রোকার্বন মুক্ত শিকল? এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন কার্বনের যে একক বন্ধনটা আছে, আসলে আমরা এটাকেই বলছি কিন্তু মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমি এখানে একক বন্ধন দিয়ে দিলাম, একক বন্ধন। যখনই দ্বি এবং ত্রিবন্ধন হবে তখনই কিন্তু এটা সম্পৃক্ত থাকবে না, এটা হয়ে যাবে কিন্তু অসম্পৃক্ত। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন এটা কিন্তু আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একইভাবে বদ্ধ শিকলও কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত আছে। তাহলে কার্বন কার্বন যে একক বন্ধন সেটা হবে অবভিয়াসলি বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং কার্বন কার্বনের যে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন সেটা হবে কিন্তু বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাইড্রোকার্বনের অ্যালিফেটিক পার্টটার ক্যাটাগরি। অ্যারোমেটিকের কিন্তু ক্যাটাগরি আছে, এটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এসএসসিতে এইটুকু দরকার। সো আমরা আসলে এই বিষয়টাকে জেনে নিই। এখন আমরা যদি সম্পৃক্ত অসম্পৃক্ত যেমন এগুলো একটু নামকরণ করি, সেক্ষেত্রে কি দাঁড়াবে? আমরা যদি মুক্ত শিকল যে হাইড্রোকার্বন গুলো আছে, অর্থাৎ আমি মুক্তটাকে নিয়ে কথা বলছি, বদ্ধটাকে আমি এক সাইডে রাখলাম। তো এই মুক্ত শিকলের হাইড্রোকার্বনের এই যে কার্বন কার্বনের যে একক বন্ধন যদি থাকে কোনো যৌগে, তো সেই যৌগে কিন্তু একটা ভিন্ন নাম দেওয়া হয়। শুধু সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বললেই কিন্তু হবে না, এটা একটা স্পেসিফিক নাম দেওয়া হবে। কেন? কারণ সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন নামটা অনেক লেন্দি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এটাকে শর্ট করে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালকেন। এবং আমরা যদি এই দ্বিবন্ধনটাকে চিন্তা করি, যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা একটা ভিন্ন নাম আছে, অর্থাৎ অসম্পৃক্ত যে তার একটা ভিন্ন নাম আছে, তার নাম হচ্ছে অ্যালকিন। আবার একইভাবে কার্বন কার্বন ত্রিবন্ধন যেটি আছে মুক্ত শিকলের, সেই ত্রিবন্ধনের নামটি হচ্ছে কিন্তু অ্যালকাইন। অ্যালকাইন। এখন এই অ্যাল ব্যাপারটা কোথা থেকে আসলো? অ্যাল এটা আসলে অ্যালিফেটিক ওয়ার্ডটা থেকে এসেছে, যে অ্যালিফেটিক, সো অ্যালকেন, অ্যালিফেটিক থেকেই অ্যালকিন, অ্যালিফেটিক কিন্তু অ্যালকাইন। অ্যাকচুয়ালি এই অ্যালিফেটিক, এই অ্যাল ওয়ার্ডটা শেষে আসলে আমরা এখানে এন, ইন এবং আইন যুক্ত করে এটাকে আসলে নামটা করেছি। এই নামগুলো মনে রাখাটা খুবই সহজ, এটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। অ্যালকেন অ্যালকিন আমরা আলাদা করে পড়বো, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সবগুলো কি করে তৈরি করা যায়, এটা নামকরণ কি করে করা হয় তা আমরা দেখবো। এখন এই নামকরণের জন্য আমাদেরকে আসলে একটা কাজ অবশ্যই করতে হবে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের অবশ্যই গ্রিক ভাষায় আমাদেরকে 1 2 3 4 এগুলোকে জানতে হবে, এগুলোকে কি বলা হয়। তো গ্রিক ভাষায় যদি আমরা কথা বলি, গ্রিক ভাষাটাকে নিয়ে, তাহলে গ্রিক ভাষায় আমরা যদি 1 কে চিনতে চাই গ্রিক, তাহলে এই 1 কে গ্রিক ভাষায় বলা হয় হচ্ছে মিথ। আমাদের 10টির মতো লাগবে, আমরা তারপরও 19টার মতো নাম আমরা শিখে ফেলতে পারি চাইলে। কিন্তু গ্রিক ভাষায় 2 কে বলা হয় ইথ, 3 কে বলা হয় প্রোপ, 4 এটাকে বলা হয় বিউট, 5 কে বলা হয় পেন্ট, 6 কে বলা হচ্ছে হেক্স, 7 কে বলা হচ্ছে হেপ্ট, 8 কে বলা হচ্ছে অক্ট, 9 কে বলা হচ্ছে নন, এবং 10 কে বলা হচ্ছে ডেক। আমাদের এই 10টিই লাগবে, বাট আমরা তারপরেও কিন্তু কিছু নাম শিখে ফেলতে পারি। যেমন 11 নাম্বারটার নাম হচ্ছে উন্ডেক, 12 নাম্বারটাকে বলা হয় ডোডেক, 13 এর নামটা একেবারেই সহজ, 13 3 এখান থেকে নামটা হচ্ছে টেট্রাডেক, মানে ট্রাইডেক, এটা ট্রাইডেক। 14টা হচ্ছে টেট্রাডেক, 15 এটা হচ্ছে একইভাবে পেন্টাডেক, 6 হেক্সাডেক, 7 হেপ্টাডেক, 18 অক্টাডেক। আই উইশ তোমরা অবশ্যই পারবে, অর্থাৎ এই নামগুলো এটার সাথে কিন্তু ম্যাচ করবে। 6 নাম্বারটা কি হবে? হেক্সাডেক, হেপ্টাডেক, অক্টাডেক, তাহলে এরপর কি ননাডেক। এটা হচ্ছে আমাদের 19টি নাম আমরা নিতে পারি। কিন্তু তো আমাদের আসলে এইখানে এই 10টি নাম অ্যাকচুয়ালি আমাদের দরকার হবে, আমরা 10টি নাম অবশ্যই মনে রাখবো, কারণ আমরা এইখান থেকে আমরা এই বিভিন্ন প্রকার সম্পৃক্ত আমাদের যে মুক্ত শিকল যৌগ আছে এবং আমাদের অসম্পৃক্ত যে যৌগ আছে আমরা সেগুলো কিন্তু এটার নামকরণ কিন্তু করতে পারবো। আচ্ছা, এবার এখন আসি আরেকটি কথা, সেটা হচ্ছে আমরা যে হাইড্রোকার্বনগুলোকে দেখলাম, মুক্ত আর বদ্ধ শিকল দেখলাম, এখন এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটি যৌগ কিন্তু একটা নির্দিষ্ট হচ্ছে একটা বলা যেতে পারে সংকেত মেনে চলে। অর্থাৎ
অ্যালকেন জাতীয় অর্থাৎ একক বন্ধনের যে যৌগগুলো আছে এই সবগুলো যৌগ কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। অ্যালকিন কিন্তু এটাও একই রকম বৈশিষ্ট্য বহন করবে প্রায়। কেন? কারণ এদের মধ্যে সবারই দ্বিবন্ধন থাকবে। অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে? সবাই কিন্তু দ্বিবন্ধন থাকবে। এই জন্য এই সবগুলো যৌগ আসলে যেহেতু একই নিয়মকানুন মেনে চলে, তাই এদেরকে আসলে একই শ্রেণীভুক্ত ধরা যায়। তাহলে অ্যালকেন সব একই শ্রেণীভুক্ত, অ্যালকিন একই শ্রেণীভুক্ত, অ্যালকাইন একই শ্রেণীভুক্ত। তাহলে এই জন্য অ্যালকেনের সকল যৌগগুলো যারা আছে তারা প্রত্যেকেই কার্বনের সংখ্যা এবং হাইড্রোজেনের সংখ্যার একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে। সেই অনুপাতটা কেমন? অ্যালকেনের ক্ষেত্রে যদি আমরা বলি অ্যালকেন, তাহলে দেখা যায় অ্যালকেন কি করে? অ্যালকেন হচ্ছে যদি তার কার্বন সংখ্যার n হয়, যদি কার্বন সংখ্যা n হয়, তাহলে দেখা যায় তার হাইড্রোজেনের সংখ্যাটা অবশ্যই 2n+2 হয়। সিমিলারলি যদি অ্যালকিন হয়, তাহলে তার যদি কার্বন সংখ্যা n সংখ্যক হয়, তাহলে তার দেখা যায় তার হাইড্রোজেন সংখ্যাটা হয় 2n। আমরা সুন্দর করে লিখে নিই, যদি কার্বন হয় n পরিমাণ, তাহলে হাইড্রোজেন হবে 2n+2 পরিমাণ। যদি কার্বন হয় n পরিমাণ, এটা হবে 2n পরিমাণ। এবং অ্যালকাইন যেটি আছে, এই অ্যালকাইন তার ক্ষেত্রে কি হবে? কার্বন সংখ্যা যদি n পরিমাণ হয়, হাইড্রোজেন সংখ্যা হবে 2n-2 পরিমাণ, এই পরিমাণের হবে। এখন এই তিনটি যৌগ থেকে আসলে আমরা কি করতে পারি? এই তিনটির যে সাধারণ সংকেত আছে, আমরা সাধারণ সংকেতটা কি দিয়ে কিন্তু প্রত্যেকটি যৌগের কিন্তু বিভিন্ন কার্বন সংখ্যার যৌগ আমরা সংকেতটাকে কিন্তু লিখতে পারি। এবার এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আমাদের তিনটি যৌগ পেলাম। এই তিনটি যৌগকে আমরা রূপান্তর করতেও পারি, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন থেকে অ্যালকাইন রূপান্তর কিন্তু করতে পারি। তবে এই সংকেত লেখার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা কি? যেন এদের এই বন্ধনের যেন পরিমাণটা চেঞ্জ না হয় অবশ্যই। অর্থাৎ এটার ক্ষেত্রে আমাদের যে বন্ধনটা ছিল সেটা ছিল কার্বনের সিঙ্গেল বন্ড, এটাকে ছিল কার্বনের ডাবল বন্ড, এবং এটা ছিল কার্বনের ট্রিপল বন্ড। তাহলে আমরা এদের সংকেতটা লিখবো, বাট যেন বন্ধনটা চেঞ্জ না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা কেমন? অ্যালকেনের যে সংকেত, দেখো ঠিক তার থেকে জাস্ট 2টা হাইড্রোজেন কম হচ্ছে অ্যালকিনের। আবার অ্যালকিনের থেকে 2টি কম করলে সেটা হয়ে যায় কিন্তু অ্যালকাইন। তাহলে আমরা যদি জাস্ট অ্যালকেনের সংকেতটা মনে রাখি, তাহলে পর্যায়ক্রমে আমরা কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন দুটোই জানতে পারবো। কারণ অ্যালকেনের সংকেত যা, তার থেকে 2টা হাইড্রোজেন কম হলে সেটা হয়ে যায় অ্যালকিন, এবং তার থেকে 2টা কম হলে সেটা হয়ে যায় অ্যালকাইন। ওকে, তাহলে আমরা এর পরবর্তী ক্লাসে আমরা কি করব? এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই প্রত্যেকটিকে নিয়ে আলাদা করে আমরা অবশ্যই আলোচনা করব। তাহলে আজকে ছিল অ্যাকচুয়ালি আমাদের জীবাশ্ম আর হাইড্রোকার্বন নিয়ে কথা। আশা করি বুঝতে পেরেছো। সবাই অনেক বেশি ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। ওনাদের পক্ষ থেকে আমি তানভীর তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।